নমস্কার প্রিয় দর্শক, প্রথমে দেখে নেব আজকে গুরুত্বপূর্ণ 30টি তাজা খবর। শুরুতেই সংবাদ শিরোনাম। মাসে 10,000 আয় সত্ত্বেও কেউ অন্নপূর্ণা যোজনা পাচ্ছে, কিভাবে অভিযোগ জানাবেন জানুন। ভিতরে ঢুকবেন কেন? কামাক স্ট্রিটে অভিষেকের অফিসে কেএমসি পুলিশ, বিলবোর্ড ঘিরে ধুন্ধুমার। সুকান্ত মজুমদারকে নিশানা করে পোস্ট, সত্যেন রায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ বিজেপির। 4 ব্যাংক অ্যাকাউন্টে 803 কোটি লেনদেন চালুর আবেদন খারিজ, হাইকোর্টে অস্বস্তিতে তৃণমূল। পিএম কিষানের 24তম কিস্তিতে কারা 4,000 টাকা পাবেন, কাদের অ্যাকাউন্টে 2,000 আসবে জানুন। তোলাবাজি করে গ্রেপ্তার, যেতে হবে জেল, পুলিশকে পাশে নিয়ে হুঁশিয়ারি মন্ত্রী শঙ্করের। মুখ্যমন্ত্রী হওয়ার পর চলতি সপ্তাহে প্রথমবার বীরভূম সফর, কি বার্তা দেবেন শুভেন্দু? মোদীর জনপ্রিয়তায় খামতি নেই, এখন ভোট হলে কত আসন পাবে এনডিএ, কি বলছে দেশ? পুজোর আগে সিভিক ভলেন্টিয়ারদের জন্য সুখবর, কবে ঢুকবে বেতনে বাড়তি 2,000 জানিয়ে দিল রাজ্য। পুলিশকে কলার ধরে মার, বেআইনি বিলবোর্ড খোলা নিয়ে অভিষেকের কামাক স্ট্রিটে অফিসে ধুন্ধুমার। ফের হাইকোর্টে ধাক্কা, মমতা তৃণমূলের 5টি অ্যাকাউন্ট খোলার মামলায় মিলল না অনুমতি। পুরসভার আশ্রয়ে থাকতে নারাজ, কোথায় রয়েছে দুধ গরম বিতর্কের সীতা? রাজ্য জুড়ে বিলি হবে 25 লক্ষ রাখি, উৎসবে শুভেন্দু দিলেন প্রায় 9 কোটি টাকা। বিধ্বস্ত নেপালে নিখোঁজ বাংলার বহু, বসিরহাট শিলিগুড়ি উদ্বিগ্ন পরিবারে হাহাকার। 72 ঘন্টায় ভাগবে চীনের আরো এক হিমবাহ হ্রদ, মৃত্যুপুরী নেপালে নয়া আতঙ্ক বন্ধুত্বে খেসারত দিচ্ছে কাঠমান্ডু। নেপালে বিপর্যয়ে পুণ্যার্থীরা নিখোঁজ, কাঁদছেন সদ্গুরু, হাত পা কাঁপছে ধর্মগুরুর। মৃত 353, তিব্বতে আটকে 200 ভারতীয়, বিধ্বস্ত নেপালি নাগরিকদের শুরুতে হাল চালানো দিল্লি। বিজেপির বাংলা জয়, 10 লাখের মিষ্টি বিলিয়েছেন আদানি, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। সুইচ টিপলেই পরিবর্তন সম্ভব নয়, মালদহ মেডিকেল কলেজে 12 দিনে 80টি শিশু মৃত্যু, তৃণমূল জমানাকেই দোষলেন সুকান্ত। আর্যিকর দুর্নীতি মামলা সন্দীপ ঘোষের জামিন আর্জি নিয়ে কি বক্তব্য, সিবিআইকে জানাতে বলল সুপ্রিম কোর্ট। প্রশিক্ষণ শিবির থেকে নিখোঁজ বিজেপি সর্বভারতীয় নেতার হলুদ ডায়েরি, কি ছিল তাতে? বেহাত হওয়া কত উদ্বেগের। অন্নপূর্ণা প্রাপকের বাড়িতে গর্বিত, সিস্টার লাগালেন পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। কানপুরে আশ্রয় পেল প্রশিক্ষণ বিমান, মৃত্যু উভয় পাইলটেরই, একজনের ছিল 3,000 ঘন্টা উড়ানের অভিজ্ঞতা। রাজস্থান হাইকোর্টে ভারপ্রাপ্ত প্রধানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত নয়, সিদ্ধান্তের আগে তারও বক্তব্য জানা হবে বলল সিজেআই। বাড়ি বদলানোর পর কিভাবে সহজে নাম ও ঠিকানা পরিবর্তন করবেন? দর্শক, এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার আসছি এক এক করে বিস্তারিত খবর নিয়ে। অন্নপূর্ণা যোজনার পোর্টালে বেশ কিছু নতুন অপশন যোগ করেছে রাজ্য সরকার। আগে শুধুমাত্র আবেদন ট্র্যাক করতে পারতেন আবেদনকারীরা, তবে সম্প্রতি পোর্টালে ক্লেম ও অবজেকশনের অপশন যোগ হয়েছে। এর মধ্যে অবজেকশন বিকল্পের মাধ্যমে কোনো মহিলা অযোগ্য হওয়া সত্ত্বেও টাকা পেয়ে থাকলে তার বিরুদ্ধে অভিযোগ জানানো, অন্নপূর্ণা যোজনার সুবিধা পাওয়ার ক্ষেত্রে বেশ কিছু শর্ত বেঁধে দিয়েছে রাজ্য সরকার। এর মধ্যে অন্যতম হলো, কোনো মহিলা নিজে 10,000 টাকার বেশি আয় করলেই প্রকল্পের সুবিধা পাবেন না। সেক্ষেত্রে যদি কেউ এই শর্ত পূরণ না করে 3,000 টাকা করে পেয়ে থাকেন, তাহলে তার বিরুদ্ধে অভিযোগ জানানো যেতে পারে। অভিযোগ জানানোর জন্য প্রথমে অন্নপূর্ণা যোজনার অফিসিয়াল ওয়েবসাইট http://socialregistry.wb.gov.in এ যেতে হবে। সেখানে গিয়ে সিটিজেন ফ্যামিলি লগইন অপশনে ক্লিক করে রেজিস্টার মোবাইল নম্বর ওটিপি দিয়ে লগইন করতে হবে। পরবর্তী ধাপে অবজেকশন অপশনটি বেছে নিতে হবে। এখানে নিজের নাম, বাবার নাম, জেলার নাম, এলাকার ধরন, ব্লক ও পঞ্চায়েত নম্বর বা ওয়ার্ড নম্বর বেছে নিতে হবে। এরপর যে আবেদনকারী বিরুদ্ধে অভিযোগ জানাতে চান তার অ্যাপ্লিকেশন নম্বর দিতে হবে। কেন অভিযোগ জানাচ্ছেন সেই বিকল্প ওয়েবসাইটে দেওয়া আছে। মোট 7টি বিকল্পের মধ্যে থেকে নির্দিষ্ট বিকল্পটি বেছে নিতে হবে এবং নিচে রিমার্কস লিখতে হবে। এর নিচে নথিপত্র আপলোড করার অপশন রয়েছে, সেগুলো আপলোড করে সাবমিট অবজেকশন অপশনে ক্লিক করলে অভিযোগ জমা পড়ে যাবে। এরপর সেই অনুযায়ী যথাযথ পদক্ষেপ নেবে রাজ্য সরকার। কোনো অযোগ্য মহিলা যাতে অন্নপূর্ণা যোজনার সুবিধা না পান তা সুনিশ্চিত করতে বদ্ধপরিকর রাজ্য। সেই কারণে পোর্টালেই অভিযোগ জানানোর অপশন দিয়ে দেওয়া হয়েছে। খুব সহজ পদ্ধতিতে সেখানে অভিযোগ জানাতে পারেন সাধারণ মানুষ।
কামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের বাইরে বিলবোর্ড নিয়ে বৃহস্পতিবার বিকেলে উত্তেজনা ছড়ায়। বেআইনি বিলবোর্ড খুলতে কলকাতা পুরসভার আধিকারিকরা সেখানে পৌঁছান। সঙ্গে ছিল পুলিশও। অফিসের ভিতরে ঢুকে পরিদর্শন করতে চাইলে বাধা দেন অভিষেক। বৈধ নোটিশ দেখানো নিয়ে শুরু হয় বচসা। অভিষেকের দাবি, পুরো আধিকারিকরা কোনো বৈধ নোটিশ বা বিলবোর্ডের ছবি দেখাতে পারেননি, তাই তিনি অফিসের ভিতরে ঢুকতে দেননি। তার প্রশ্ন, বিলবোর্ড বাইরে থাকলে অফিসের ভিতরে ঢুকে কিসের পরিদর্শন? তার অভিযোগ, আদালতের কোনো শুনানি ছাড়াই বিলবোর্ড খুলতে আসা হয়েছে এবং তৃণমূলকে চাপে ফেলাই এর উদ্দেশ্য। অভিষেক বলেন, কোনো পার্টি কোথায় বিলবোর্ড লাগাবে সেটাও বিজেপি ঠিক করবে। পুলিশ আধিকারিকের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। পুলিশ জানায়, সরকারি কাজে বাধা দেওয়া হলে তারা ব্যবস্থা নিতে পারে। অভিষেক পাল্টা প্রশ্ন করে, পুলিশ এত আগ্রহ দেখাচ্ছে কেন? তার অভিযোগ, বিজেপির ওপর থেকে নির্দেশ এসেই এই পদক্ষেপ করা হচ্ছে। এরপর পুরো আধিকারিকরা পুলিশ বাহিনী নিয়ে ফের অফিসে আসেন। বাউন্সার ও নিরাপত্তা রক্ষীদের সরিয়ে পুলিশ ভেতরে ঢুকে যায়। ঘটনায় ক্ষুব্ধ অভিষেক জানান, দেশের প্রধান বিচারপতিকে চিঠি দেওয়া হচ্ছে এবং আদালত মামলা করা হবে। তার অভিযোগ, বেআইনি বিল্ডিং তৈরি করা লোকেদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে তৃণমূলের উপর চাপ তৈরি করা হচ্ছে। অভিষেক বলেন, তৃণমূল ঘাসফুলের দল, ঘাস যত কাটবেন ঘাস তত বাড়বে। এই শক্তি মানুষের কাজে লাগানোর কথা বলেন তিনি। এরপর পার্ক স্ট্রিটে ফুটপাতবাসী সীতার প্রসঙ্গ তোলেন অভিষেক। রাস্তায় দুধ গরম করা অগ্নিমিত্রা পালের মন্তব্যে প্রসঙ্গ তুলে তার প্রশ্ন, গরিব মানুষের ঘর ভাঙা নিয়ে সরকার কি ব্যবস্থা নিচ্ছে? মুখ্যমন্ত্রী এই ঘটনা সমর্থন না করলে অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? প্রশ্ন তোলেন তিনি। অভিষেক আরো বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একসময় রেল স্টেশনে চা বিক্রি করতেন, সেই জায়গাটি কার সম্পত্তি ছিল? বিজেপি কি তার উত্তর দিতে হবে বলে মন্তব্য করেন তিনি। আপনারা যারা নিয়মিত কলকাতা বার্তা দেখেন, আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। আজকের খবরটি নিয়ে আপনাদের মতামত কি কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাদের এই মন্তব্য আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। আর যদি এখনো কলকাতা বার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং নোটিফিকেশন বেলটি অন করে দিন। নতুন নতুন গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। চলুন শুরু করা যাক পরবর্তী ভিডিওটি। দলের অন্দরে মতবিরোধ এবার প্রকাশ্যে চলে আসতে গঙ্গারামপুরে বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিল রাজ্য নেতৃত্ব। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে উদ্দেশ্য করে সমাজ মাধ্যমে করা তার একটি পোস্ট নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। অভিযোগ, ওই পোস্টে সুকান্ত ভট্টাচার্যের বিরুদ্ধে আপত্তিকর অবমাননাকর মন্তব্য করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে এবার বিধায়ককে শোকজের নোটিশ পাঠানো হয়েছে। রাজ্য বিজেপি শৃঙ্খলা কমিটির সুপারিশের পর রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের নির্দেশে এই শোকজ করা হয়েছে বলে জানা গিয়েছে। নোটিশে 7 দিনের সময় দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে কেন তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেওয়া হবে না তা সন্তোষজনক ব্যাখ্যা দিতে বলা হয়েছে। প্রসঙ্গত, বিতর্কের সূত্রপাত কলেজের পরিচালন সমিতির সভাপতি নিয়োগ নিয়ে। সম্প্রতি সরকারি কলেজগুলির গভর্নিং বডি সভাপতির নাম প্রকাশ করা হয়। স্থানীয় বিধায়ক বা সংসদকে এই দায়িত্ব দেওয়ার নজির থাকলেও গঙ্গারামপুরে বিধায়ক সত্যেন রায়ের ক্ষেত্রে তা হয়নি। পরিবর্তে বালুরঘাট ও গঙ্গারামপুর দুই কলেজে পরিচালন সমিতির সভাপতির দায়িত্ব দেওয়া হয় কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে। এই সিদ্ধান্ত ঘিরে বিধায়কের ক্ষোভ তৈরি হয়েছিল বলে বিজেপির অন্দরে আলোচনা শুরু হয়। উল্লেখ্য, পরিস্থিতি আরো উত্তপ্ত হয় তৃণমূল নেতা বিপ্লব মিত্রের একটি মন্তব্যকে ঘিরে। বিপ্লব মিত্র সুকান্ত মজুমদারের প্রশংসা করেন। এরপরই সমাজ মাধ্যমে নিজে প্রতিক্রিয়া জানান সত্যেন রায়। সুকান্তের নাম সরাসরি উল্লেখ না করে তারা করা সেই পোস্টে তাকে এবং বিপ্লব মিত্রকে একসঙ্গে আক্রমণ করা হয়। তৃণমূলের সঙ্গে বিজেপির একাংশের গোপন সমঝোতা রয়েছে বলে অভিযোগ তোলেন বিধায়ক। সমাজ মাধ্যমে নিজের ক্ষোভ উগরে দিয়ে সত্যেন রায় লেখেন, কালীঘাট থেকে আসা একসময়ের চোর তৃণমূল নেতা এখন ভালো তৃণমূল সেজে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের উচ্ছ্বসিত প্রশংসা করছেন। চোরে চোরে মাস্তুতো ভাই মন্তব্যেই থামেননি তিনি। বিজেপির কয়েকজন নেতার সঙ্গে তৃণমূল নেতাদের কথিত যোগাযোগ নিয়ে প্রশ্ন তোলেন। তবে দলের কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে প্রকাশ্যে এই ধরনের আক্রমণকে হালকাভাবে নেয়নি বিজেপি। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ সামনে আসার পরে বিষয়টি রাজ্য শৃঙ্খলা কমিটির নজরে যায়। কমিটির সুপারিশের ভিত্তিতে রাজ্য সভাপতির নির্দেশে এখন বিধায়ককে জবাবদিহির মুখে পড়তে হয়েছে। 7 দিনের মধ্যে সত্যেন রায় কি জবাব দেবে সেদিকেই নজর রাজনৈতিক মহলের। এখন তার ব্যাখ্যায় রাজ্য নেতৃত্ব সন্তুষ্ট হয় কিনা নাকি এরপরও আরো কঠোর সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হয় সেদিকে তাকিয়ে বিজেপির অন্দরমহল। তৃণমূল কংগ্রেসের 4টি দলীয় ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে আইনি জটিলতা কাটল না। কলকাতা হরিশ মুখার্জি রোডের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে থাকা ওই অ্যাকাউন্টগুলি লেনদেন বন্ধ করে দিয়েছিল। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করে দলীয় নেতৃত্ব অ্যাকাউন্টগুলি ফের সচল করে সেখানে থাকা বিপুল অর্থে ব্যবহার করার অনুমতি চাওয়া হয়েছিল, কিন্তু সেই আবেদন মঞ্জুর করেনি হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে মামলাটি শুনানি হয়। দলীয় অ্যাকাউন্টগুলি চালু করার আবেদনের ক্ষেত্রে আদালত
আগের একটি মামলার পরিস্থিতি সঙ্গে বর্তমান বিষয়টি তুলনা করে। বিচারপতি জানান, অন্য একটি বেসরকারি ব্যাংক ফ্রিজ হয়ে থাকা অ্যাকাউন্ট থেকে যাতে দৈনন্দিন সাংগঠনিক খরচ চালানো যায় তার জন্য আগে বিশেষ ব্যবস্থা করেছিল হাইকোর্ট। সেক্ষেত্রে স্পেশাল অফিসার নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছিল। পরে সেই ব্যবস্থায় সম্মতি দিয়েছিল সুপ্রিম কোর্ট। এই পরবর্তী সিদ্ধান্তের কথা মাথায় রেখে বর্তমান 4টি অ্যাকাউন্ট নিয়ে এখনই আলাদা কোনো নির্দেশ দেওয়া সম্ভব নয় বলে জানায় হাইকোর্ট। অ্যাকাউন্টগুলি প্রকৃত মালিকানা কার এবং সেগুলির উপর নিয়ন্ত্রণই বা কার হাতে রয়েছে, আগে এই বিষয়গুলি পরিষ্কার হওয়া প্রয়োজন। মালিকানা ও নিয়ন্ত্রণের প্রশ্নের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত লেনদেন চালুর অনুমতি দেওয়া যাবে না বলে জানিয়েছে আদালত। মামলার সঙ্গে যুক্ত সব পক্ষকে এবার লিখিতভাবে নিজেদের অবস্থান জানাতে হবে। অ্যাকাউন্টগুলি মালিকানা, সেখানে টাকা আসা যাওয়া এবং সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে প্রত্যেক পক্ষকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এমনকি রাজ্য পুলিশ এবং প্রশাসনকে এখনো পর্যন্ত তদন্ত কতদূর এগিয়েছে তার বিস্তারিত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। দুর্গাপুজোর ছুটি শেষ হওয়ার পর মামলাটি ফের শুনবে আদালত। তখন তদন্তের অগ্রগতি এবং অ্যাকাউন্টগুলি বিশেষ বিষয়ে নতুন করে শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে পুলিশ কেন অ্যাকাউন্টগুলি লেনদেন বন্ধ করেছে সেই ব্যাখ্যা আদালতে দিয়েছে রাজ্য। বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযুক্ত একটি দুর্নীতির মামলা তদন্তের সময় ওই 4টি অ্যাকাউন্টের বড় অঙ্কের সন্দেহজনক আর্থিক লেনদেনের তথ্য পাওয়া গিয়েছে বলে দাবি রাজ্যের। জানা গেছে, দেবরাজ চক্রবর্তী একাধিক ধাপে 10 কোটি টাকা করে জমা করেছে। বিতর্কিত সংস্থা লিপস অ্যান্ড বাউন্সের মাধ্যমে প্রায় 30 কোটি টাকা পাঠানোর তদন্ত উঠে এসেছে বলে আদালতে জানানো হয়। এছাড়া সুমিত রায়ের মাধ্যমে প্রায় 7 কোটি টাকা জমা পড়েছে বলে দাবি করা হয়েছে। বিভিন্ন মামলায় অভিযুক্ত ব্যক্তি ও সংস্থার সঙ্গে যুক্ত বিপুল পরিমাণ অর্থ যখন ওই অ্যাকাউন্টে লেনদেন হয়েছে তখন পুলিশ অ্যাকাউন্টগুলি আর্থিক কার্যকলাপ বন্ধ রেখেছে বলে আদালতে জানানো হয়েছে। উল্লেখ্য, 803 কোটি টাকার এই 4টি অ্যাকাউন্ট নিয়ে আপাতত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তৃণমূলের অ্যাকাউন্টগুলি নিয়ে পরবর্তী আইনি পদক্ষেপ কি হয় এখন সেটাই দেখার। রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে দুর্নীতি তোলাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা বলছে বিজেপি। তা সত্ত্বেও নতুন সরকারের 3.5 মাসে মেয়াদে রাজ্যের নানা প্রান্তে অনৈতিকভাবে টাকা তোলার অভিযোগ উঠেছে। অধিকাংশ ক্ষেত্রে শাসক দলে কারোর বিরুদ্ধে অভিযোগ। এই পরিস্থিতিতে তোলাবাজি রুখতে পুলিশকে পাশে নিয়ে বড় বার্তা দিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। তোলাবাজি করলে জেলে যেতে হবে তা স্পষ্ট জানান তিনি। বিগত কয়েকদিনে রাজ্যের অন্যান্য নানা জায়গার মতো শিলিগুড়িতেও তোলাবাজির অভিযোগ উঠেছে। সেই বিষয়টি শঙ্করের কানে পৌঁছে গিয়েছে। সেই কারণে বুধবার কলকাতা থেকে শিলিগুড়ি ফিরে মাইক হাতে রাস্তায় নেমে পড়েন তিনি। পুলিশকে পাশে নিয়ে কোর্ট মোড়ে গিয়ে বলেন, তোলাবাজি করলে রেহাই নেই, কেউ তোলাবাজি করলে গ্রেফতার করতে হবে। দলমত নির্বিশেষে সবার জন্য এই নীতি প্রযোজ্য বলে পুলিশ আধিকারিকদের জানান। শঙ্কর বলেন, রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। কেউ এইসব অনৈতিক কাজ করলে তাকে ছেড়ে কথা বলা হবে না। রাজ্য থেকে তোলাবাজ সরকার বিদায় নিয়েছে, এটা মনে রাখবেন। আমাদের আমলে এসব চলবে না। মাইক হাতে পর্যটন মন্ত্রী আরো বলেন, কেউ তোলাবাজি করলে পুলিশকে জানানোর পাশাপাশি কেউ তোলা দিতে যাবেন না। পুলিশকে সম্পূর্ণ ঘটনা খতিয়ে দেখতে বলেছি। কেউ তোলাবাজি করলেই তাকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। শুধু হুঁশিয়ারি দিয়ে থেমে থাকেননি শঙ্কর। সাধারণ নাগরিকরা এই ধরনের কোনো সমস্যায় পড়লে তার সমাধানের জন্য হেল্পলাইনের আদলে একটি ফোন নম্বর দিয়েছেন তিনি। বিজেপির একটি সূত্র জানা গিয়েছে, এই নম্বরে ফোন করে কোর্ট মোড় এলাকায় কয়েকজন টোটো চালক অভিযোগ জানিয়েছেন। তারা দাবি করেন রাস্তায় টোটো নিয়ে নামলেই টাকা চাওয়া হচ্ছে। গতকাল কয়েকজন টোটো চালকের সঙ্গে এই নিয়ে কথা বলেন রাজ্যের মন্ত্রী। কেউ তোলা চাইলে না দেওয়ার পরামর্শ দেন তিনি। পাশাপাশি কেউ তোলাবাজির চেষ্টা করলে পুলিশকে পদক্ষেপ নিতে বলেন। রাজ্যের পাশাপাশি দলের অন্দরেও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করেছে বিজেপি। সাম্প্রতিক অতীতে বেশ কয়েকবার এই নিয়ে নেতাকর্মীদের হুঁশিয়ারি দিয়েছেন দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। কিছু অভিযোগের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে। এবার পুলিশকে পাশে নিয়ে মাইক হাতে রাস্তায় নেমে পড়লেন রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। আগামী 29শে আগস্ট বীরভূম সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী পদে দায়িত্ব নেওয়ার পরে প্রথম তার বীরভূম সফর ঘিরে ইতিমধ্যে তৎপরতা শুরু করেছে জেলা প্রশাসন ও পুলিশ। তাঁর সফরের আগে বৃহস্পতিবার তারাপীঠ সংলগ্ন করকুরিয়া সরস্বতী বিদ্যা মন্দিরে মাঠে তৈরি অস্থায়ী হেলিপ্যাড পরিদর্শন করলেন প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। এদিন হেলিপ্যাড পরিদর্শনে উপস্থিত ছিলেন বীরভূমের জেলা শাসক, জেলা পুলিশ সুপার রামপুরহাট মহকুমা শাসক, মহকুমা পুলিশ আধিকারিক, স্বাস্থ্য দপ্তরের আধিকারিক, দমকল পুলিশের আধিকারিক সহ প্রশাসনের একাধিক উচ্চপদস্থ কর্তা। পাশাপাশি উপস্থিত ছিলেন রামপুরহাটের বিধায়ক ধ্রুব সাহা, তারাপীঠ মন্দির কমিটির সভাপতি নিখিল বন্দ্যোপাধ্যায় এবং বীরভূম জেলা মহিলা মোর্চার সভানেত্রী রেশমি দে। অস্থায়ী হেলিপ্যাড পরিদর্শনের পর প্রশাসনিক আধিকারিকরা তারাপীঠ মন্দির ও সংলগ্ন এলাকাও ঘুরে দেখেন। মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে নিরাপত্তার বিষয়টি বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ইতিমধ্যে তারাপীঠের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশি নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে,
শনিবার প্রথমে হেলিকপ্টারে করে করকরিয়া সরস্বতী বিদ্যা মন্দিরে মাটি অবতরণ করবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে তিনি তারাপীঠ মন্দিরে গিয়ে পুজো দেবেন। এরপর রামপুরহাটে রক্তকরবী মঞ্চে প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে তার। বৈঠক শেষে বিকেলে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী। বিধায়ক ধ্রুব সাহা বলেন, মুখ্যমন্ত্রী হওয়ার পর আগামী 29শে আগস্ট প্রথমবার বীরভূম সফরে আসছেন শুভেন্দু অধিকারী। সামনে কৌশিকী অমাবস্যা, সেই সময় মানুষকে ভরসা জোগাতেই তার এই সফরে যাতে কোনো রকম খামতি না থাকে সেই কারণে প্রশাসনের এই পরিদর্শন। মুখ্যমন্ত্রী সফরের পাশাপাশি সামনে কৌশিকী অমাবস্যা, ফলে তারাপীঠে ভক্ত পর্যটকদের ভিড় বাড়ার সম্ভাবনা রয়েছে। সেই কথা মাথায় রেখে নিরাপত্তা, স্বাস্থ্য পরিষেবা, দমকল ব্যবস্থা এবং যান চলাচল নিয়ন্ত্রণ নিয়ে প্রশাসনের তরফে প্রস্তুতি চলছে। নিট থেকে E20, কৃষক থেকে পড়ুয়া, গত কয়েক মাসে দেশ জুড়ে বিদ্রোহ ও আন্দোলনে জর্জরিত হয়েছে মোদী সরকার। সোশ্যাল মিডিয়ায় বিজেপি সরকারের বিরুদ্ধে ঢালাও প্রচার চললেও বাস্তবে দেশের মন কিন্তু এখনো ঝুঁকে মোদী শাসনের দিকেই। সম্প্রতি সর্বভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের মুড অফ দ্য নেশন প্রকাশ্যে এলো সেই তথ্য, যেখানে দাবি করা হয়েছে এখনই দেশে লোকসভা নির্বাচন হলে 326টি আসন জিতে ফের ক্ষমতায় আসবে এনডিএ। সে ভোটার দ্বারা পরিচালিত মুড অফ দ্য নেশন এর আগস্ট 2026-এর যে রিপোর্ট সামনে এসেছে, সেখানে দেখা যাচ্ছে এখনই যদি দেশে লোকসভা ভোট হয় তবে বিজেপি পাবে 261টি আসন। 6 মাস আগে এই সংস্থার যে রিপোর্ট সামনে এসেছিল সেখানে বিজেপির আসন সংখ্যা ছিল 287, অর্থাৎ একক সংখ্যা গরিষ্ঠতায় ম্যাজিক ফিগার 272 ক্ষমতাসীন ছিল বিজেপি। তবে এবার সেই সংখ্যাটা কিছুটা কম হলেও এনডিএ শরিকদের সাহায্যে ক্ষমতায় আসতে বিজেপির কোনো বাধা থাকবে না। এই সমীক্ষায় কংগ্রেসের পরিসংখ্যান বেশ অসামঞ্জক। রিপোর্ট অনুযায়ী এখনই ভোট হলে কংগ্রেস 106টি আসন জিতবে। গত জানুয়ারি মাসের রিপোর্টে কংগ্রেসের আসন সংখ্যা ছিল 80টি, অর্থাৎ আসন বাড়তে চলেছে হাত শিবিরের। রিপোর্ট অনুযায়ী এখনই ভোট হলে কংগ্রেস 106টি আসন জিতবে। গত জানুয়ারি মাসের রিপোর্টে কংগ্রেসের আসন সংখ্যা ছিল 80টি। 2024 সালে লোকসভা নির্বাচনের প্রচারে 400 পারের স্লোগান দিয়ে ক্ষমতায় এসেছিল বিজেপির। রিপোর্টে স্পষ্ট যে গত 2 বছরে গেরুয়া শিবিরের জনপ্রিয়তায় কিছুটা ভাটা পড়লেও এনডিএ প্রতি ভোটারদের আস্থা অটুট রয়েছে তার দাবি করা হচ্ছে। 2029 সালে বিধানসভা নির্বাচনের আগে জেনজি শাসক দলে মাথা ব্যথা হয়ে উঠতে চলেছে। উল্লেখ্য, প্রতি বছর দুবার দ্য মুড অব দ্য নেশনের রিপোর্ট প্রকাশ করা হয়। চলতি বছরে দ্বিতীয় সংস্করণে তথ্য সংগ্রহ করা হয়েছিল 1 জুলাই থেকে 25 আগস্টের মধ্যে। 25,184 জনের থেকে তথ্য নেয় সমীক্ষক সংস্থা। দেশের কৃষকদের জন্য বিভিন্ন সময় নানা উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। চালু করা হয়েছে নানা প্রকল্প। এমন একটি স্কিম হলো প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা তথা PM কিষাণ যোজনা। এবার এই প্রকল্পের 24তম কিস্তি নিয়ে সামনে আসছে বড় আপডেট। জানা গেছে আসন্ন কিস্তিতে কিছু উপভোক্তা 4,000 টাকা ও কিছু উপভোক্তা 2,000 টাকা করে পেতে পারেন। কার অ্যাকাউন্টে কত টাকা ঢুকবে জেনে নিন। এই কেন্দ্রীয় সরকারি প্রকল্পের অধীনে যোগ্য উপভোক্তাদের বছরে 6,000 টাকা করে দেওয়া হয়। বছরে 3টি কিস্তিতে 2,000 টাকা করে দেয় সরকার। ডেবিটের মাধ্যমে সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হয়। PM কিষাণ যোজনার 24তম কিস্তিতে 2,000 টাকা করেই পাবেন উপভোক্তারা। তবে কোনো কারণে যাদের আগের কিস্তি আটকে ছিল ও যে কারণে কিস্তি আটকে গেছিল সেই সমস্যার সমাধান হয়ে গেলে সরকারের তরফে আটকে থাকা আগের কিস্তির টাকাও পাঠিয়ে দেওয়া হয়। তবে শুধুমাত্র এই ধরনের কৃষকরাই 23তম কিস্তির 2,000 টাকা ও 24তম কিস্তির 2,000 টাকা মিলিয়ে মোট 4,000 টাকা পেতে পারেন বলে খবর। বাকি সবার অ্যাকাউন্টে নির্ধারিত 2,000 টাকা করে ঢুকবে। এদিকে PM কিষাণ যোজনার 24তম কিস্তি কবে আসবে এই নিয়ে প্রচুর জল্পনা কল্পনা চলছে। সাধারণ 4 মাস অন্তর 2,000 টাকা করে দেয় সরকার। গত জুন মাসে 23তম কিস্তি দেওয়া হয়েছিল। সেই হিসেবে আগামী অক্টোবরে পরবর্তী কিস্তি দেওয়া হতে পারে বলে মনে করছেন অনেকে। যদিও এই নিয়ে এখনো কোনো অফিসিয়াল ঘোষণা হয়নি, সেটা হলে নির্দিষ্ট দিনক্ষণ জানা যাবে।